মৌনতা স্থির দাঁড়িয়ে রইল। হাওয়ায় তার ওড়না দুলতে লাগলো। কপালের চুলগুলো মুখে এসে পড়ল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল সেই তিক্ত উপলব্ধি। আসলে যে মানুষগুলো তাকে ফেলে চলে গেছে তাদের কাছ থেকে এমন কোনো আশা করাই হয়তো ভুল ছিল। আকাশে জমে থাকা মেঘের মতোই তার বুক ভরে উঠল অদৃশ্য কষ্টে। ধীরে ধীরে সে ছাদের কোণে এগিয়ে গিয়ে আকাশের দিকে তাকালো। মনে হলো হাওয়ায় মিলিয়ে যাওয়া সব প্রশ্নের কোনো উত্তর নেই, শুধু নীরবতা। কিছুক্ষণ পরে সে ছাদ থেকে নেমে এলো। ছাদ থেকে নামার পরেও সে স্থির থাকতে পারল না। বুকের ভেতর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছিল। এক পা দুই পা শেষমেশ সে পিছু পিছু এগিয়ে গেল। মনে হচ্ছিল সত্যিটা জানতেই হবে। প্রথমে গেল রিনি আর সিমরানদের রুমে। হালকা কড়া নেড়েই বুঝল ভেতর থেকে লক। একেবারে নিস্তব্ধ, নিশ্চয়ই তারা গভীর ঘুমে। মৌনতার মনে কাঁপুনি লাগলো। যদি তারা জানতো যে তার জ্বর এসেছে তাহলে কি ওরা দরজা লক করে ঘুমাতো? অসম্ভব। চোখ নামলো মেঝের দিকে, তারপর আবার আকাশে উঠল জেদি ভঙ্গিতে। একে একে সব সম্ভাবনা ঝরে পড়েছে। এখন আর কাউকে দায়ী করা যায় না। রিনি নয়, সিমরানও নয়, মায়েরাও নয়, শুধু একজনই রয়ে গেল, রায়েত। হঠাৎই মৌনতার বুক ধক করে উঠল। চোখের সামনে রাতের সেই ভাঙা স্মৃতি ভেসে উঠল। কপালে ঠান্ডা পানির ছোঁয়া, মাথার ভিজে চুল, বালতির টলমল পানি। সবকিছুর সঙ্গে মিলছে না কারো নাম, শুধু একজনকে ছাড়া। তবু কেন সে অস্বীকার করল? কেন ঠান্ডা চোখে প্রশ্ন ছুড়ে দিল, আপনি কে? মৌনতা নিস্তব্ধ করিডোরে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর একটা অদৃশ্য চাপা ধাক্কা। মনে হলো কেউ তাকে হাওয়ার মতো ঠেলে দিল শূন্যে। সত্যিটা তার চোখের সামনে স্পষ্ট, কিন্তু স্বীকার করবে না সেই মানুষটা। মৌনতা ধীরে ধীরে রায়দের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার কাছে পৌঁছেই সে আর ভেতরে ঢুকল না, কেবল নিঃশব্দে স্থির দাঁড়িয়ে রইল। দরজার ফাঁক গলে আলো ছিটকে আসছে। ভেতরে নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে। রায়েদ আলমারি খুলে কাপড় বের করছিল। একসময় হালকা ঘাড় ঘুরিয়ে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে তাকালো, যেন এতক্ষণ ধরে সে মৌনতাকে টেরি পাচ্ছিল। মৌনতা, কিছু বলবেন? হ্যাঁ বলুন, আমি গোসলে যাব। মৌনতার বুকের ভেতর যেন ধপাস করে কিছু একটা পড়ল। স্বর সামলিয়ে বলল, শুধু এটুকু বলুন, আমাকে রুমে আপনি নিয়ে এসেছিলেন? রায়েত এবার কোনো ভনিতা করল না। স্বরের ভেতর নির্লিপ্ত স্বাভাবিকতা। হ্যাঁ। মৌনতার চোখ জ্বলে উঠল আগের কথাগুলো মনে করে। শক্ত ভঙ্গিতে বলে উঠল, তাহলে নিশ্চয়ই জ্বরও আপনিই কমিয়েছেন। আপনার কিসের ঠেকা পড়েছে যে আমার শরীর মুছেছেন? রায়েত কপাল কুঁচকে হালকা বিস্ময়ের ভান করল। যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আমি জেনে বুঝেই সব বলছি। দেখতে পারেন না সেখানে এত যত্ন কে করতে বলেছে? রায়েত আবার স্থির গলায় প্রত্যুত্তর করল, শোনো মেয়ে, সবসময় নিজেকে এত স্পেশালভাবে বন্ধ করো। রাতে কফির জন্য গিয়েছিলাম, তাই মানুষ হিসেবে এগিয়ে গিয়েছিলাম, কোনো যত্নবত্ন কিছু না। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। নিশ্চয়ই কফি নিয়ে এড়িয়ে চলে আসতাম না। মৌনতার চোখে আঘাতের ঝিলিক। সে কটাক্ষে বলে উঠল, মানুষ হিসেবে সবাইকে এভাবে ধরে ধরে গা মুছে দেন নাকি? রায়েত আলমারির ভেতর থেকে কাপড় তোলার হাত থামিয়ে হঠাৎ মুখ ঘুরিয়ে তাকালো। মুহূর্তে ঠোঁটে দুষ্ট হাসি খেলে গেল। নোপ, কিন্তু আমার ওয়াইফের গা মুছে দেই, এনি প্রবলেম? মৌনতার নাক মুখ কুঁচকে গেল। শটটা ভেঙে এলো, তবু প্রতিবাদ করল না। রায়েত আবার নিজেই বলে উঠল, আপনার শরীর মাস্ট বি রেসপন্স করতে হতো, কিন্তু কেউ ছিল না। মৌনতার বুক ধরফর করতে লাগলো। সে বিস্মিত চোখে তাকিয়ে কথাগুলো শেষ হওয়ার আগেই ঝাঁঝালো স্বরে জিজ্ঞেস করে ফেলল, তাই বলে অনুমতি ছাড়া আমাকে শরীর রেসপন্স করে দিয়েছেন? অনুমতি নেওয়ার সজ্ঞান ছিল নাকি আপনার? যেটাই হোক, অন্য কাউকে তো ডাকতে পারতেন। রায়েত কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ মনে করল না। এই মেয়েকে সে সোজা সাপটায় ভেবেই ভুল করেছে। সে কথা বাড়াতে চাইল না। আলমারি থেকে কাপড় হাতে নিয়েই সোজা ওয়াশরুমের দিকে হাঁটল। মৌনতার ভিতরটা গরম হয়ে উঠল। তীব্র রাগে সে রায়েদের পিছু পিছু ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল, আপনি কি ডাক্তার? আমার শরীর রেসপন্স করে দিতে আসছেন?
রায়েদ হালকা ভুরু তুলে চোখে মুখে বিরক্তির ছাপ নিয়েই গম্ভীর স্বরে উত্তর দিল, ইয়েস। আর মেডিসিন ঠিকমতো গিয়ে খেয়ে নেন, টেবিলের ওপর আছে। কথাটা বলে রায়েদ মৌনতার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। মৌনতা থমকে দাঁড়িয়ে রইল দরজার সামনে। কানে এখনো ভেসে আসছে সেই একটি মাত্র শব্দ, ইয়েস। রায়েদ ডাক্তার, অথচ এতদিন সে জানতই না। হঠাৎই পৃথিবীটা অচেনা হয়ে গেল মৌনতার কাছে, যেন তার সামনে থাকা মানুষটা প্রতিদিন চোখের সামনে থেকেও আসলে অদৃশ্য ছিল। দরজার ওপারে শাওয়ারের শব্দ বেজে উঠল। বিস্ময়, রাগ আর এক অচেনা এক অনুরণন একসাথে ধাক্কা দিচ্ছে। রুম থেকে বেরিয়ে করিডোরের অর্ধেক আলো অন্ধকারে দাঁড়িয়ে সে শুধু ভাবল, এমন মানুষকে আমি কতটুকু চিনতে পেরেছি আসলে। ওয়াশরুম থেকে বের হয়ে রায়েদ থমকে দাঁড়ালো। রুম ফাঁকা, মৌনতার উপস্থিতি হালকা ছায়াটুকু নেই। নিঃশ্বাস ছেড়ে সে ধীরে ধীরে করিডোর পেরিয়ে লাইব্রেরির দিকে এগিয়ে গেল। একটা অসম্পূর্ণ কাজ তার বাকি, এই কাজটা সম্পূর্ণ করে যেতেই হবে। লাইব্রেরির বিশাল কক্ষে জানালা দিয়ে ভোরের নরম আলো ঢুকছে। বাইরের তাকগুলো নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে। টেবিলের সামনে নিবিড় চৌধুরী বসে আছেন, বইয়ের ভেতর ডুবে, তবু চোখের কোণে চাপা ক্লান্তি। রায়েদ নরম গলে অনুমতি চাইল, আসতে পারি? নিবিড় চৌধুরী চমকে তাকালেন। চোখে মুহূর্তের জন্য রাগের ঝিলিক উঠল, কিন্তু রাতের দৃশ্যটা মেয়েকে জ্বরের সময় যত্ন করে মুছে দেয়া। হঠাৎ সামনে ভেসে উঠতে তিনি আর কিছু বলতে পারলেন না, তবুও কণ্ঠ কঠিন করলেন, তুমি এখানে কেন? রায়ের ঠোঁটে হালকা হাসি টেনে বলল, চিন্তা করবেন না, আজ কোনো অভদ্র কিছু করতে আসেনি। রায়ের টেবিলের দিকে এগিয়ে গিয়ে কিছু খোঁজার ভঙ্গিতে হাত বাড়িয়ে দিল। কাগজটা। নিবিড় চৌধুরী ভুরু কুঁচকে তাকালেন, কিসের? ডিভোর্স লেটার। নিবিড় চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার বুকের ভেতর যেন ধপ করে উঠল। এতদিন রায়ের টালবাহানা করেছে, নেনি স্বীকার করেনি, অথচ আজ নিজেই চাইছে। রায়েত নিবিড় চৌধুরীর দৃষ্টি পড়ে কিছু একটা আন্দাজ করে গম্ভীর স্বরে বলল, আর কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, তাই যাওয়ার আগে আপনাদের হালকা করে দিয়ে যাচ্ছি। নিবিড় চৌধুরী আঙুল টেবিলের উপর জমাট হয়ে গেল। তিনি ভাবছিলেন রাতের ঘটনা দেখে হয়তো রায়েদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাবেন, অথচ এই ছেলে নিজে এসে চূড়ান্ত দেয়াল টেনে দিল। তবু তিনি দেরি করলেন না, এমন সুযোগ বারবার আসবে না। তিনি টেবিলের ড্রয়ার থেকে টেনে ভেতর থেকে কাগজটা বের করে দিলেন। রায়েদ হেসে সেটা হাতে নিল। চোখের সামনে ভেসে উঠল গত 7 দিনের সব দৃশ্য। সবার মুখে অবজ্ঞার ছায়া, অবুঝ দৃষ্টির ভাব আর নীরব বার্তা, তুমি এখানে প্রয়োজনের মানুষ নও। হঠাৎ বুকের ভেতর শূন্যতার মতো কষ্ট দোলা দিল। যেখানে ভালোবাসা শেষ হয়ে যায়, সেখানে দায়িত্ব থেকে যায়। আর একটিমাত্র ভাবনা তাকে এখনও টিকে রেখেছে। রাত নিচের দিকে তাকালো। ডিভোর্স পেপারটা শেষবারের মতো মনোযোগ দিয়ে পড়ল, যেন প্রতিটি শব্দ তার কাছে কোনো চূড়ান্ত রায়। তারপর গুটি গুটি অক্ষরে নিজের নাম সাইন করল। নিবিড় চৌধুরীর চোখ পড়ে রইল সেদিকে। অদ্ভুত কষ্ট হলো তার বুকের ভেতর, যেন নিজের হাতেই কোনো সম্পর্ক ছিঁড়ে ফেলছেন, অথচ এটাই তো তিনি চেয়েছিলেন। রায়েত কিছুক্ষণ নিজের সেই সইয়ের দিকে তাকিয়ে রইল। সে একটা মাত্র স্যান জীবন বদলানোর জন্য যথেষ্ট। মাঝে মাঝে সম্পর্ক সূচনার সাথে সাথে সম্পর্কের মৃত্যু নিশ্চিন্ত করে। একটু থেমে সে নিজের মনে আওড়ালো, দায়িত্ব কখনো মিষ্টি নয়, কিন্তু সেটাই মানুষকে তিক্ততার মাঝেও বাঁচিয়ে রাখে। রায়েত কলমটা কাগজের উপর ফেলে রেখে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে একরাশ শীতলতা, তবু কোথাও যেন লুকানো বেদনা। নিবিড় চৌধুরী হঠাৎই নিজের ভেতর কাঁপন টের পেলেন। দ্রুত দৃষ্টি ঘুরিয়ে নিলেন, যাতে চোখের ভেতরকার টলমল ভাব কেউ বুঝতে না পারে। রায়েত চেয়ার সরিয়ে হাঁটা শুরু করলো। দরজার কাছে পৌঁছে থেমে একবার পেছনে তাকালো। ঠান্ডা কাঁপা ছোঁয়া কণ্ঠে বলল, আসি আঙ্কেল, এতদিন ধরে করা অন্যায়গুলো ক্ষমা করে দিবেন। আপনার মেয়ে আজ থেকে মুক্ত, সাথে আপনারাও। বলেই সে চলে গেল। নিবিড় চৌধুরী রায়েদের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা ছড়িয়ে পড়ল। টেবিলের ওপর ছড়ানো কাগজে রায়েদের আঁকা সই যেন চোখে আগুন ধরিয়ে দিচ্ছে। তিনি ভেবেছিলেন মুক্তি মিলবে, কিন্তু কেন জানি বুকের গভীরে শূন্যতা আর অপরাধবোধ ভর করছে। নিজের ঠোঁট কামড়ে ধীরে ধীরে ফিসফিস করে বললেন,
আমি কি কোনো বাড়াবাড়ি করলাম? এই খারাপ লাগাটা কেন? এই মায়া কার জন্য আর কিসের জন্য? সত্যি কি মৌনতা সেই মুক্তি পাবে? লাইব্রেরির নীরবতায় প্রশ্নগুলো ছড়িয়ে পড়ল, কিন্তু কোনো উত্তর এলো না। মৌনতা? সিমি এগিয়ে এলো, হাতে একটা কাপ। সকাল সকাল ছাদে নাস্তা করবি না? মৌনতা রেলিংয়ে হাত রেখে স্থির দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার অনেক দূরে, যেখানে আকাশ আর শহরের রেখা মিলেমিশে গেছে। না। সিমি ধীরে পাশে এসে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ থেকে বলে, আর একবার ভাব। মৌন। কি ভাববো? রাত চলে যাচ্ছে আজ। মৌনতার চোখের পলক নড়ে না। ভালো তো। সিমি কণ্ঠ নিচু করে বলে, তোর সত্যি কিছু ভাবার নেই? না। সে এক শব্দে যেন এক পৃথিবীর ক্লান্তি মিশেছিল। সিমি তাকিয়ে থাকে তার মুখের দিকে, শূন্য, নির্লিপ্ত, অজানা কিছুর ভারে ভারী। হালকা বাতাসে মৌনতার চুল উঠছে। সিমি কিছু বলতে গিয়ে থেমে যায়। হয়তো কিছু কথা না বললেই ভালো, কারণ নীরবতাই এই মুহূর্তে সবচেয়ে সত্য। সে ধীরে পা বাড়ায়, পেছনে ফেলে যায় এক মানুষকে, যে বলছে না, কিন্তু তার চোখে এখনও হ্যাঁ এর ছায়া লেগে আছে। কখনো কখনো মানুষ কথা দিয়ে অস্বীকার করে, অথচ নীরবতাই সব সত্য বলে দেয়। রায়েদ নিজের লাগেজ খুলে নিজের সবচেয়ে দামি ক্রেডিট কার্ডটা বের করলো। সম্পর্ক থাকুক বা না থাকুক, তাদের মোহরানা এখনো দেওয়া হয়নি। ভালোবাসা চলে গেলে মানুষ বদলায়, কিন্তু দায়িত্ব না দিলে মানুষ ছোট হয়ে যায়। সে একটি ছোট কাগজ টেনে নিল, একটি চিঠি লিখল নীরব, সংক্ষিপ্ত, ভারী অক্ষরে। চিঠির পাশে রেখে দিল নিজের বহুদিনের ব্যবহৃত সেই দামি ক্রেডিট কার্ডটা, যেন স্মৃতি আর দায়িত্বের প্রতীক হিসেবে রেখে যাচ্ছিল এক অংশ নিজেকে। শেষমেশ একটা ভারী পেপারওয়েট দিয়ে সেটা চাপা রাখল। কিছুক্ষণ স্থির বসে রইল। বাইরের হালকা বাতাসে চিঠিটার কোণ দুলে উঠল, অথচ তার ভেতরে পৃথিবীর নিঃশব্দ হয়ে গেল। শেষমেশ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজার দিকে হাঁটল। সব গল্পের শেষ হয় না শব্দে, কিছু গল্প শেষ হয় নিঃশব্দ সইয়ের নিচে। খাটের পাশে টেবিলের ওপর পড়ে আছে মৌনতার চুল থেকে খোলা সেই কাঁটা। দরজা দিয়ে ঘরে ঢুকতেই শেহাতাজের চোখে পড়ে। রায়েদ দ্রুত সেটি হাতে নিয়ে পকেটে ঢুকিয়ে নিল, তারপর নিঃশব্দে এগিয়ে গেল লাগেজের দিকে। শেহাতাজ কিছুক্ষণ দরজার পাশে স্থির দাঁড়িয়ে রইল। ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকে রায় দেখে একে গুছিয়ে নিচ্ছিল, যেসব জিনিস এতদিন এই ঘরের সাথেই ছিল, যেগুলো তার উপস্থিতির সাক্ষী হয়ে পড়েছিল চারপাশে। শেষ কাপড়টা ভেতরে রাখতে রাখতে হঠাৎই রাত প্রশ্ন করলো, কিছু বলবে মা? শেহাতাজ এক দীর্ঘ ক্লান্ত শ্বাস ফেলল। বলতে চাওয়ার মতো তো অনেক কিছু জমে আছে, কিন্তু কোনটা বলবে, কিভাবেই বা শুরু করবে? ছেলেটাও তো চেষ্টা করেছে, হয়তো এটাই তাদের নিয়তি। রায়েত কাছে এসে আবার ডাকলো, মা? কিছু বলবে? শেহাতাজ মৃদু কণ্ঠে বলল, আমি গিয়ে ঠিক মতো খাবি, আমি 1 সপ্তাহ পরেই চলে আসব। রায়েত মাথা নেড়ে উত্তর দিল, সমস্যা নেই, তুমি এসেছো যখন, আরও কয়েকদিন থাকো। সাথে আয়েদ, নুহাও তো তেমন কোথাও যায় না, ওরাও থাকুক কিছুদিন। এখান থেকে গিয়েই তো এক্সাম শুরু। শেহাতাজের ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। ছেলেটা সবার কথা ভাবে, কিন্তু নিজের ভেতরের অনুভূতি কাউকে দেখায় না, আড়ালেই সবটা ভেবে নেয়। রায়েদ আবার ব্যস্ত হয়ে পড়ল। ড্রেসিং টেবিলের আয়নায় ভেজা চুল একটু গুছিয়ে নিল। শেহাতাজ তাকিয়ে জিজ্ঞেস করল, এখনই বের হবি? এখনই হব। মায়ের দৃষ্টি আরেকটু গভীর হলো। মলিন স্বরে বলল, থেকে যা রায়েদ, টিকিট ক্যান্সেল কর। মুহূর্তের জন্য রায়েদের বুকটা ভরে উঠল। বলতে, এখানে কেউ আমাকে চায় না মা। আমার উপস্থিতি সবার মধ্যে অস্বস্তি জাগায়, আমি না থাকলে হয়তো সবাই স্বস্তি পায়। কিন্তু ঠোঁট সিলমোহর হয়ে থাকলেও কিছুই বলতে পারল না সে। শেহাতাজ তখনও তাকিয়ে আছে, সন্তানের মুখ থেকে উত্তর শোনার আশায়। রায়েদ কষ্টের হাসি টেনে বলল, না মা, আমার যেতে হবে। শেহাতাজ এগিয়ে এলো, ব্যাগ রেডি? হ্যাঁ। বের হওয়ার আগে রায়েদ থমকে দাঁড়ালো, তুমি একটু থাকো, আমি আসছি। রায়েদ ছাদে এসে থামলো। চোখে পড়ল রেলিং ধরে দাঁড়িয়ে আছে মৌনতা, চুলগুলো খোপা করা, তবু কয়েকটা গোছা বাতাসের ঝাপটায় বেরিয়ে এসে উড়ছে, ওড়নার সাথে তাল মিলিয়ে দুলছে। রায়েদের বুক হঠাৎ কেঁপে উঠল, কিন্তু তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। নিজেকে মনে করালো এই মেয়েটা আজ থেকে তার জীবনে হারাম হয়ে যাবে। তবু কিসের অদ্ভুত টানে, কোনো অজানা শক্তিতে সে এখানে চলে এসেছে, সে নিজেই জানে না। মৃদুস্বরে ডেকে উঠল, মৌনতা।
ডাক শুনে মৌনতা ঘুরে তাকাতেই থমকে গেল। রায়েত রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ছোট মায়ের কাছ থেকে সে শুনেছিল রায়েত চলে যাবে, তবে কি আজই? মৌনতার বুক ধরফর করে উঠল। এইভাবে দাঁড়িয়ে থাকা রায়েতকে যেন নতুন করে দেখল। সে সুদর্শন এক যুবক, যার চোখে আজ এক অদ্ভুত মলিনতা জমে আছে। তার মনে হঠাৎই ঝাপটা দিয়ে উঠল এক চিন্তা, আর হয়তো আমাদের দেখা হবে না। চোখের ভেতরে আলো লুকাতে মৌনতা মুখ ঘুরিয়ে নিল। রায়েদের কথায় মৌনতা চোখ ফিরিয়ে নিল। রায়েত ধীরে পায়ে এগিয়ে এসে রেলিংয়ের কাছে দাঁড়ালো। মৌনতা আর তাকালো না তার দিকে। গুমোট সকালের এলোমেলো বাতাস উড়ে এসে দুজনার মাঝখানে অদৃশ্য এক দেয়াল তুলে দিল। রায়েত হঠাৎ বলল, ডিভোর্স সাইন করে দিয়েছি। যেখানে আপনি আমাকে চান না সেখানে আঙ্কেলের কথাই ঠিক। মৌনতার বুক কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো রায়েদের দিকে। তার ভেতর থেকে ঝড়ের মতো ইচ্ছে হলো হাত বাড়িয়ে ধরে ফেলতে, থামাতে। বলতে মন চাইল, তাহলে কেন এভাবে এই 7 দিন আমাকে মায়ায় জড়িয়ে রাখলেন? কেন বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে ভিন্ন আচরণ করলেন? কিন্তু ঠোঁট খুলল না, শব্দ আটকে গেল গলার ভেতরে। রায়েদের ঠোঁটে এক অচেনা হাসি ফুটল, যেন মৌনতার মনের প্রশ্নটুকু এক নিমিষে পড়ে ফেলেছে সে। নরম কঠিন স্বরে উত্তর দিল, এতদিন থেকেছে শুধু আপনার মন দেখতে চেয়েছিলাম। দেখা শেষ, এবার আমার ফিরতে হবে। আপনার ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, আমি আর ফিরব না। কথাগুলো বলে রায়েত ঘুরে দাঁড়ালো, হাঁটা শুরু করলো। কিন্তু কয়েক কদম গিয়ে থেমে গেল হঠাৎ। এক মুহূর্তের জন্য পিছু ফিরে তাকালো, মনে মনে আশা করলো মৌনতা কিছু বলবে, কিন্তু মৌনতা চোখ সরিয়ে নিল। রায়েত হঠাৎ থমকে গেল, ফিরে তাকে নিঃশব্দে জিজ্ঞেস করলো, আপনি কি কিছু বলবেন আমাকে? মৌনতা আস্তে মাথা নাড়ল, না, বলার কিছু নেই। অথচ তার ভেতরে তো কত কিছু জমে আছে। কেন যেন মনে হলো রায়েত কি একটু বুঝতে পারল না তার নীরবতা। মৌনতার সে নীরব অস্বীকৃতি দেখে রায়েদের ঠোঁটে এক শূন্য হাসি ফুটল। আই উইশ এই জীবনে আমাদের আর কোনোদিন দেখা না হোক, আপনার জীবন সুন্দর হোক। মৌনতা থেমে গেল, তারপর ধীরে ফিরে তাকালো। জীবন তো সুন্দর হবেই, কিন্তু দেখা না হওয়ার উইশ কেন? একই পরিবারে তো দেখা হবেই। রায়েত হালকা মাথা নেড়ে বলল, ভুলবশত দেখা হতেই পারত, কিন্তু আমি যে আর করব না। ইচ্ছাকৃতভাবে দেখা না করতে চাইলে উইশ রাখা যায় না। আমি যে ইচ্ছা বা অনিচ্ছা কোনোভাবেই পড়ব না। মৌনতার মুখ ফসকে বেরিয়ে এলো, কেন? রায়েত মৃদু হেসে উত্তর দিল, আমার জন্য কেউ অস্বস্তিতে পড়ুক তা আমি চাই না। আমি তো বলিনি আমি অস্বস্তিতে পড়ব। রায়েত স্থির দৃষ্টিতে তাকে রইল। স্বীকার করুন বা না করুন, আপনি সহ আপনার সম্পূর্ণ পরিবারের জন্য আমি অস্বস্তিকর এক অধ্যায়। না বলে মৌনতা থেমে গেল। কি বলবে সে? তার মনে হলো রায়েতকে আর কথার ভেতরে আটকে রাখা ঠিক না। যে চলে যেতে চায় তাকে কিসের আটকে রাখা? যে চলে যাওয়ার সে যাবেই, কোনো কিছু দিয়েই তাকে আটকে রাখার সাধ্য নেই। কিন্তু আসলে কি তা? কে জানি, হয়তো এই নীরবতা, এই চলে যাওয়াটাই প্রাপ্য। রায়েত পা বাড়ালো সিঁড়ির দিকে। মৌনতা একবার তাকালো নিঃশব্দে। রায়েত থেমে গেল, কণ্ঠে অদ্ভুত শান্তি নিয়ে বলল, ভালো থাকবেন, দোয়া করি আপনাকে আমার দেয়া পূর্ণতাগুলো কেউ যেন পূর্ণতায় ভরিয়ে দেয়। বলে সে হেঁটে চলে গেল। একজন মানুষ যে ভালোবাসা নয়, দায়িত্বকেই শেষ পর্যন্ত বেছে নিল। ভালোবাসা মানুষকে বেঁধে রাখে, কিন্তু দায়িত্ব মানুষকে ছেড়ে যেতে শেখায়। এই লাইনটি যেন তার প্রতিটি পদক্ষেপে প্রতিধ্বনিত হচ্ছে। মৌনতার চোখ ঝাপসা হয়ে গেল, বুকের ভেতর দম বন্ধ হয়ে আসলো। সে সামলে নিল নিজেকে। এত সহজে বলে দিল সবকিছু। সে কি জানে না মেয়েরা মুখে এক কথা বলে, অথচ মনে বহন করে আর এক সমুদ্র গল্প। রায়েত পিছু ফিরে গেল, লাগেজটা হাতে তুলে নিল। তার ভেতর বিশ্বাস ছিল মৌনতা হয়তো শেষ মুহূর্তে তাকে ডাকবে, আটকাবে। শুধু একবার দাঁড়াতে বললেই সে সবকিছু ফেলে দাঁড়িয়ে যাবে। কিন্তু না, মৌনতা চুপচাপ দাঁড়িয়ে রইল স্থির। রায়েত নিঃশব্দে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ঘরে উপস্থিত সবার সামনে দাঁড়িয়ে একে একে সবাইকে সালাম করলো। শুধু নিবিড় চৌধুরী নেই। শাহানাকে সালাম করতেই মুহূর্তের জন্য তার মন নরম হয়ে গেল। মনে হলো ছেলেটা মন্দ নয়, কিন্তু এখন আর কিছুই তার হাতে নেই। রায়েত গাড়িতে উঠতে গিয়ে হঠাৎ থেমে দাঁড়ালো। অদ্ভুতভাবে মনে হলো কেউ যেন খুব সূক্ষ্মভাবে তাকে দেখছে। ফট করে চোখ তুলে তাকালো উপরের ছাদের দিকে। মিনিটের মধ্যেই যেন কারো ছায়া সরে গেল। নিজের ভুল ভেবে হালকা হাসল সে কেন এমন আশা করছে? এই 7 দিনই তো মেয়েটার মন সে বুঝে গেছে। মৌনতা তাকে চায় না, কিন্তু রায়েত চায়। তবু সে জানে একতরফা ভালোবাসায় কোনো পথ নেই। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে ভালো। অদ্ভুত লাগে তার নিজেরই কাছে। এমন কেন হচ্ছে?
তবে কি সে প্রেমে পড়েছে? না, সে জানে না প্রেম কাকে বলে। ভালোবাসা শব্দটা তার জীবনে কোনো দিন আসেনি, তাই এই অনুভূতির স্বরূপ বোঝার উপায় নেই তার। কিন্তু জীবনের প্রথমবার এক অচেনা মেয়ের প্রতি এত অসম্ভব টান অনুভব করছে সে। আর সে মেয়েটাই কিনা তার নিজের স্ত্রী, তবুও সম্পর্কটা ভেঙে যাচ্ছে। জীবন যেন হঠাৎ করে সিনেমার মতো জটিল হয়ে উঠেছে। শেষমেশ রাত গাড়িতে উঠে বসলো। ফর্মাল শার্টে মোড়া সুঠাম দেহের মানুষটা গাড়িতে উঠে বসলো। হাত ঘড়ির ধাতব চকচকানি এক মুহূর্তের জন্য মৌনতার চোখে এসে পড়ল। যেন পুরো মানুষটার মাঝে একরকম অনায়াস দৃষ্টিনন্দন আকর্ষণ। ছাদের কিনারায় দাঁড়িয়ে মৌনতা শুধু দেখেই গেল গাড়িটার পেছনের লাইট ঝিলিক দিচ্ছে, আর সেই মানুষটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, ঠিক যেমন তার জীবনের একটা অধ্যায় সরে যাচ্ছে। মৌনতা ছাদ থেকে দাঁড়িয়ে তাকিয়ে রইল গাড়িটির পেছনে। তার বুকে হুট করে হাহাকার করে উঠল। সত্যিই চলে গেল? তাহলে এটাই তাদের ভবিতব্য। তবুও প্রশ্নটা বুকের ভেতর ধাক্কা দিল। তাহলে কেন মাঝখানে সে 7 দিন মায়া দেখে গেল সে? পরক্ষণে নিজের ভেতরের ভাবনাকে ধিক্কার জানালো মৌনতা স্ত্রী। এ কেমন চিন্তা! বিয়ে নামের সম্পর্ক তার জন্য নয়, কিন্তু কেন এখনও তার মনে হচ্ছে রাতকে আটকানো উচিত ছিল। যে মানুষটা গত 3 বছরে একটুও খোঁজ নেয়নি। ভাঙা আয়নার মতোই সম্পর্কটা ছিল, যেখানে মুখ দেখা যায় না কিন্তু উপস্থিতি টের পাওয়া যায়। সেই আয়নার মতোই সম্পর্কের সমীকরণ, যেটার সমাপ্তি হয়তো এটাই ছিল। রাত বের হয়ে যেতেই নিবিড় চৌধুরী কি বুঝে নিঃশব্দে লাইব্রেরিতে গিয়েছিলাম। আলমারির দরজা খুললেন, ভেতর থেকে সযত্নে রাখা ডিভোর্স পেপারটা বের করলেন, যেটাতে রায়দের সাইন স্পষ্ট রয়ে আছে। তিনি এক মুহূর্ত থেমে রইলেন, তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে মেয়ের ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের ওপর কাগজটা রেখে দিলেন। পাশে কিছু একটার ওপর চোখ আটকালেও তিনি থামলেন না। সব কিছু একদম মুহূর্তের মধ্যেই করে তিনি বেরিয়ে এলেন। ছেলেটা নিজের দায়িত্ব শেষ করেছে, এখন সিদ্ধান্ত মেয়ের সাইন করবে কি না। সে এখন আর তার নয়, সম্পূর্ণ মৌনতার ব্যাপার। মৌনতা ধীর পায়ে ছাদ থেকে নেমে এলো। নিজের রুমে ঢুকে সে থমকে দাঁড়ালো। কেমন অচেনা লাগছে জায়গাটা। কোথাও মানুষটার উপস্থিতির কোনো চিহ্ন নেই। সব কিছু পরিপাটি নিখুঁতভাবে গোছানো, অথচ সেই নিখুঁতার ভিতরে এক অদ্ভুত শূন্যতা। হঠাৎ তার চোখে পড়ল ড্রেসিং টেবিলের পাশে রাখা একখানা কাগজের উপর জানালা দিয়ে আসা বাতাসে দুলছে হালকা ভঙ্গিতে। মৌনতা এগিয়ে গেল, পেপার ওয়েটটা সরাতেই কাগজটা উড়ে যাওয়ার উপক্রম। ধীরে ধীরে সে সেটা হাতে নিল, আর মুহূর্তে বুঝতে পারল এটা ডিভোর্স পেপার। নিচে চোখ যেতে বুক কেঁপে উঠল। রায়ত ফাইজান নামটা সেখানে বড় অক্ষরে জলজল করছে। মৌনতা সেই নামের ওপর হাত রাখল। মনে হলো কাগজের কালি এখনো শুকায়নি, যেন ঠিক কিছুক্ষণ আগে লেখা। কলমের আশ্রয়ে লেগে আছে মানুষের গন্ধ, তার উপস্থিতির ছায়া। চোখ বন্ধ করে ফেলল মৌনতা। 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। বুকের ভেতরে একটা অদ্ভুত ভার জমে উঠল। মাত্র 2 দিন, এই মাত্র 2 দিনে যে মানুষটাকে ঘৃণা করতে করতে সহ্য করতে পারত না, সে মানুষটার জন্য বুক ফেটে যাচ্ছে আজ। ঘৃণা করতে করতেও কি ভালোবেসে ফেলা যায়? নাকি সেটা সে বিয়ে নামক শব্দটার জাদু? এটা কি ভালোবাসা, নাকি অভ্যাসের অজান্তে জন্ম নেয়া কোনো মায়া? তাহলে সে কাঁদছে কেন? সে তো চাইলে আটকাতে পারত, একবার শুধু থামুন বললে রাত থেমে যেতে, কিন্তু সে কিছু বলেনি। এখন তো চাইলেও আর আটকানো যাবে না। ডিভোর্স পেপার নিচে থেকে হালকা বাতাসে এক টুকরো কাগজ উড়ে যেতে মৌনতা দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেলল। ডিভোর্স পেপার নিচে থেকে হালকা বাতাসে এক টুকরো কাগজ উড়ে যেতেই মৌনতা দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেলল। চিঠিটা ছোট, কিন্তু ভেতরে যেন এক পৃথিবী ভাঙনের ভার। গুটি গুটি হাতে লেখা, মানুন বা না মানুন, একদিন আমাদের পবিত্র সম্পর্কে আবদ্ধ ছিলাম আমরা। আপনার দায়িত্ব আমার ছিল, আমি নিতে পারিনি, এটাই আমার ব্যর্থতা। আপনাকে কিছু দিতে পারিনি, শুধু আমার সামান্য সামর্থ্যের প্রতীক রেখে যাচ্ছি। আমার ক্রেডিট কার্ডটা আপনাকে দিয়ে গেলাম, আশা রাখছি এটা ফিরিয়ে দেবেন না। এটা আপনারই হওয়ার কথা ছিল। নিচে ছোট করে লেখা পাসওয়ার্ড, মিস মৌনতা। মৌনতার বুকের ভেতর কেমন একটা কাঁপন উঠল। চিঠিটা শক্ত করে বুকে চেপে ধরে রাখল, যেন এই কাগজে বেঁচে আছে মানুষটা নিজে। চোখের কোণা ঝাপসা হয়ে উঠেছে সব কিছু, তবুও দৃষ্টি স্থির হলো পাশের টেবিলের দিকে। সেখানে একটা মেডিসিনের পাতা, আর তাতে রায়দের গোটা গোটা হস্তাক্ষরে লেখা,
দুপুরে মেডিসিনটা খাবেন, না হয় জ্বরের প্রকোপ বাড়বে। এক মুহূর্তে মৌনতার বুকের ভেতর বাঁধ ভাঙল, চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। চিঠির কালি ভিজে গেল তাতে, হয়তো সে অশ্রু মুছে ফেলা যাবে না কোনো দাগ, তবু সেই কাগজের ভেতর আজও বেঁচে আছে এক অব্যক্ত মায়া, এক অসমাপ্ত ভালোবাসা। সিমি সব দেখে নিঃশব্দে এগিয়ে এলো, চোখ তার সোজা গিয়ে পড়ল ড্রেসিং টেবিলের ওপর রাখা মেডিসিনের পাতায়। মেডিসিনটা কার? মৌনতা এক মুহূর্তে থমকালো, তারপর মৃদুস্বরে বলল, আমার। মানে? কাল রাতে আমার জ্বর হয়েছিল। সিমির কপালে ভাঁজ পড়ল, কে সেবা শুশ্রূষা করেছে? মৌনতা চুপ, চোখ সরিয়ে নিল জানালার দিকে। রায়েত। সিমির প্রশ্নে মৌনতার মনে ভেসে উঠল সকালে দেখা সেই দৃশ্যটা, খাটের পাশে বালতি ভরা পানি, ভেজা তোয়ালে আর নিজের ভেজা কাপড়। সিমি এবার কণ্ঠে একটু দৃঢ়তা এনে বলল, বল কে? মৌনতা দৃষ্টি নামিয়ে বলল, আমি কিছু জানি না। সকালে নিজেকে এই রুমে দেখেছি, খাটের পাশে পানি, ভর্তি বালতি। সব দেখে আন্দাজ করেছি কেউ আমার সাথে ছিল, কিন্তু সত্যি কথা কি জানো ছোট মা, এইবারে জ্বরে আমার একটুও কষ্ট হয়নি। সিমির ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল। এখনো বুঝতে পারছিস না কেন কষ্ট হয়নি? মৌনতা চুপ করে থাকে, চোখে অন্যমনস্ক দৃষ্টি। সিমি ধীরে বলে, মান বা না মান, তোর সবচেয়ে কাছের মানুষটা তোকে সেবা করেছে, তোর পাশে ছিল বলেই তোর কষ্ট অনুভব হয়নি। মৌনতার চোখ একদম ঝাপসা হয়ে এলো, হাতে থাকা ডিভোর্স পেপারটা সে শক্ত করে চেপে ধরে মুচড়ে ফেলল। সিমি তাকে থেকে নিঃশব্দে বলল, তুই ভালোবেসে ফেলেছিস মৌন? মৌনতা এক ঝটকে উঠে দাঁড়ায়, গলা ভেঙে যায় কান্নায়। তাহলে আটকালাম না কেন? কেন পারিসনি? মৌনতা মৃদু গলায় ফিসফিস করে, আমি তো কাউকে ভালোবাসিনি। সিমি এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। মন অন্য কিছু বলছে। মৌন, কাঁদছিস কেন তাহলে? মৌনতা মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। সিমি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে বলে, আর হ্যাঁ, দোষ কিন্তু রায়দের একার নয়। তুই জানিস রায়ের তোকে নিতে চেয়েছিল, কিন্তু তোর বাবা, তোর পরিবারই তাকে ফিরিয়ে দিয়েছে। মৌনতা হঠাৎ মুখ তুলে তাকায়, চোখে বিস্ময়ে বড় হয়ে গেছে। এই কথাটা সে আগে কখনো শোনেনি। সে শুধুই জানত রায়েদ আর সেই পরিবার তাকে অস্বীকার করেছিল, আর তাই তাদের বিচ্ছেদ অবধারিত হয়েছে। সিমির মুখ থেকে কথাটা শুনেই সে কান্নায় ভেঙে পড়ে। আমার জীবনটা এমন কেন ছোট মা? সিমি দীর্ঘশ্বাস ফেলে, তুই বলে দে ওকে। মৌনতা নিস্তব্ধ কণ্ঠে ফিসফিস করে, বাবাকে কথা দিয়ে ফেলেছি, আমি ডিভোর্সে সাইন করব। সিমি থেমে গেল, তারপর শান্ত গলায় বলল, আর কত অন্যদের জন্য বাঁচবি? এবার নিজের মনের কথা শুন। অতীতের তিক্ততা মনে নিয়ে ঘুরে বেড়ালে কোনো সম্পর্ক কখনোই মধুর হয় না। জীবনের পথ শুধু বর্তমান আর ভবিষ্যতের উপরে গড়ে তোলা উচিত। অতীতের তিক্ততা ছেড়ে দাও, সম্পর্কের মাধুর্য থাকে শুধু বর্তমান ও ভবিষ্যতে। সিমি এক মুহূর্ত থেমে শুধায়, চল। সে হাতা চাপাকে বল, না। মৌনতা মাথা নাড়ে, আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসা এমন একটি অনুভূতি যা মুখে স্বীকার করতে হয় না, কাজে কর্মে বোঝা যায়। সিমি কিছু না বলে নিঃশব্দে চলে যায়। মৌনতা রুমে একা পড়ে থাকে, তার চারপাশে নীরবতার আচ্ছাদন ঘনিয়ে আসে। চোখের জল থামানো যায় না, মনে হয় শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে গেছে। একটা হালাল সম্পর্ক কতটা সহজে ভেঙে গেল। তবু কেন এমন লাগে যেন এখনো ভেতরে বেঁচে আছে সেই মানুষটা। মৌনতা নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দাদাজানই সব পারবে। সে দ্রুত দাদাজানের রুমের দিকে এগোতে লাগলো, কিন্তু দরজার কাছাকাছি যেতেই দেখে বাবা ঠিক সেই দিকে যাচ্ছেন। হঠাৎই পা থামিয়ে দেয় সে, দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে থাকে। বাবা বের হলেই তবেই ঢুকবে। আজ যাই হোক, দাদাজানকে সবটা জানাতেই হবে। নিবিড় চৌধুরী ধীরে ধীরে পা টেনে আমান চৌধুরীর রুমের দিকে এগোয়। দরজা ঠেলে ভেতরে যেতেই থমকে যায়। বিস্ময়ের চোখ বড় হয়ে ওঠে তার। আমান চৌধুরী খাটে হেলান দিয়ে বসে আছেন, নিজের হাতে পিঠ ঠিক করে নিচ্ছেন, মুখে প্রশান্তির ছাপ। নিবিড় চৌধুরী কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থাকে। এই মানুষটা তো গত সপ্তাহ নিস্তেজ অচেতন ছিল, ডাক্তাররা বলেছিল। আর কিছু করার নেই, অথচ আজ বাবা নিজে উঠে বসেছেন। তার বুকের ভেতরটা যেন হঠাৎ কেঁপে ওঠে বিস্ময়ে, কৃতজ্ঞতায়, আবার খানিকটা সংশয়ও। নিবিড় চৌধুরী ধীরে ধীরে রুমে ঢুকলো। পর্দার ফাঁক দিয়ে সকালের আলো এসে পড়েছে আমান চৌধুরীর বিছানায়। তিনি খাটের পাশে বসে ড্রয়ার খুলে একে একে ওষুধ খাইয়ে দিচ্ছেন।
দৃশ্যটা দেখে নিবিড়ের বুকের ভেতর হঠাৎ ধাক করে উঠল। বাবা নিজের প্রেসক্রাইব করা ওষুধের বক্সটা সরিয়ে রেখে অন্য ওষুধ খাচ্ছেন। ভয়, অবিশ্বাস আর অস্থিরতা একসাথে ভর করলো তার মুখে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাবার হাতটা ধরে ফেলল। আমান চৌধুরী শান্ত চোখে তাকালেন, মুখে কোনো উৎকণ্ঠা নেই। কিরে, এগুলো কিসের ওষুধ বাবা? আমার। তোমার, কিন্তু তোমার ওষুধ তো এই বক্সে। বক্সটা তুলে ধরে কাপা কণ্ঠে বলল নিবিড় চৌধুরী, তুমি এগুলো ফেলে অন্য ওষুধ খাচ্ছ আর তুমি নিজে ওষুধ নিচ্ছ, কেউ ছিল না তোমার পাশে। আমান চৌধুরী ঠোঁটের কোণে এক মৃদু হাসি টানলেন। আরও একটু উঠে বসতে গেলে নিবিড় চৌধুরী এগিয়ে গেল ধরার জন্য, কিন্তু তিনি হাত তুলে থামিয়ে দিলেন। আমি এখন পুরোপুরি সুস্থ, আলহামদুলিল্লাহ, দেখবি বলে ধীরে ধীরে খাট থেকে নামলেন। দেয়াল ধরে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। নিবিড় চৌধুরী বিষয়ে তাকিয়ে রইল। এই মানুষটি তো কদিন আগে হুইল চেয়ারে বসতেন, দুর্বল হয়ে পড়েছিলেন, কথা বলতে কষ্ট হতো। মুহূর্তে নিবিড় চৌধুরীর কৃতজ্ঞতার ঢেউ বুকের ভেতর ছড়িয়ে পড়ল। তুমি কোন ওষুধ খেয়েছো এতদিন ধরে? কে দিয়েছে ওগুলো? আমান চৌধুরী স্বাভাবিক গলায় বললেন, কে আবার? জাপানের বিশিষ্ট ডাক্তার, আমার নাতি রায়েত। তুমি সত্যি ভালো বোধ করছো? একদম ভালো। জানিস, ছেলেটা খাঁটি হীরের টুকরো, ওকে যেতে দিস না নিবিড়। নিবিড় চৌধুরী মুহূর্তে চুপ করে গেল। গলার কাছে কিছু যেন আটকে এলো। বাবা এখনো জানেন না রায়েত চলে গেছে। আমান চৌধুরী আবার বললেন, সব কৃতিত্ব ওর। আমি যখনই বলতাম শরীর ঠিক হচ্ছে না, তখনই ও চুপচাপ নতুন ওষুধ এনে দিয়েছে। বলেছে কোর্স অনুযায়ী খাওয়ার জন্য ওষুধ বদলে তার দেওয়া ওষুধ 3 দিন খাওয়ার পরে আমি এই দাঁড়ানোর শক্তিটা ফিরে পেলাম। আজ ওকে একটা ধন্যবাদ দিতে চাই। তিনি একটু থামলেন, তারপর দৃষ্টি নামিয়ে নরম স্বরে যোগ করলেন, আর একটা অনুরোধ নিবিড়, আমি আমার ভুল শুধরে নিতে চাই। মনুদাকে ওই ছেলেটার কাছে পাঠিয়ে দে। এবার আমাকে বাধা দিবি না বাবা। আমান চৌধুরী আবার বলা শুরু করলো, অতীত ভুলে বর্তমানকে আঁকড়ে ধরতে শেখ নিবিড়। তবেই জীবন সুন্দর হয়ে উঠবে। যে মানুষ অতীতের ভার বয়ে বেড়ায় তার জীবনে সুখ নামে না। অতীত নিয়ে পড়ে থাকলে তা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎকে গ্রাস করে ফেলে। জীবনটা বড় নরম জিনিস, ওটাতে যতটা সম্ভব সহজ রাখতে হয়, তবেই তা মধুর থাকে। নিবিড় চৌধুরী চুপ করে দাঁড়িয়ে আছে। তার মুখে নীরবতা দেখে আমান চৌধুরী হালকা হেসে বললেন, আর ভুল করিস না নিবিড়, ছেলেটা খারাপ নয়। নিবিড় চৌধুরী গভীর শ্বাস নিল, গলা ভারী হয়ে এলো। হয়তো আমি সত্যি ভুল করে ফেলেছি বাবা। আমান চৌধুরীর মুখে মৃদু হাসির তৃপ্তির হাসি ফুটল, চোখে ঝিলিক। তাহলে স্বীকার করছিস? আমি যেরকম ভেবেছিলাম হয়তো ছেলেটা ততটা মন্দ নয়। আমান চৌধুরী নিঃশ্বাস ফেললেন, কণ্ঠে একরাশ প্রশান্তি। তুই ভুল করিসনি বাবা, মেয়ের জন্য ভেবেছিস, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু এখন আমার মনে হয় আর ভাবাভাবি প্রয়োজন নেই। মৌনতার সুখ শান্তি সবই ওই ছেলেটার সাথেই জড়িয়ে আছে। 4 হাত এক করে দে। নিবিড় দৃষ্টি নামিয়ে বলল, আমি একা কি করব? আমান চৌধুরী অবাক হয়ে বললেন, মানে? মেয়ের ওপরে ছেড়ে দিয়েছে আমি, বলল নিবিড় ক্লান্ত কণ্ঠে। মেয়ে তো আটকাচ্ছে না, হয়তো ওর মন সায় দেয়নি এখনও। নিবিড় নিচু স্বরে উত্তর দিল, একটা ছেলে এভাবে সম্পর্ক শেষ করে চলে যাবে? শুধু তুই বলেছিস বলেই মেয়েটা আটকায়নি, তোর মেয়েটা তোর দিকে তাকিয়ে আছে। নিবিড় বললেন আমান চৌধুরী দৃঢ় কণ্ঠে। মেয়েরা ফুলের মতো সুন্দর ও কোমল, অতি সহজেই বাধ্য হয়ে যায়, কিন্তু তাদের জীবনে বাবার স্থান সর্বোচ্চ। বাবার মুখের দিকে তাকিয়েই তারা 7 জন্ম পাড়ি দিতে পারে। নিবিড় চৌধুরীর মুখে নিঃশব্দ অনুতাপের রেখা ফুটে উঠল। এবার যদিও আটকাতো, আমি আর বারণ করতাম না। আমান চৌধুরী বিস্মিত দৃষ্টিতে তাকালেন। হট করে, এমন কি হলো তোর? নিবিড় চৌধুরী চুপ করে গেলেন। চোখের সামনে ভেসে উঠল গতরাতের দৃশ্য। রাত নিজের ঘুম বিসর্জন দিয়ে মৌনতাকে সেবা করেছে, ভেজা তোয়ালে বদলাচ্ছে, ঔষধ খাওয়াচ্ছে, জ্বর মাপছে নিঃশব্দে। সে রাতকে সে শক্ত আর নির্লিপ্ত মনে করতো যে রায়তকে, সেই রায় দিয়ে মেয়েটাকে নিয়ে এমন যত্ন, এমন মমতা ভাবতে নিবিড় চৌধুরীর বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রতিবার মৌনতার জ্বর হলে সারা ঘর নিস্তব্ধ হয়েছে। তো 5-6 দিন টানা সবাই চিন্তায় থাকতো, কিন্তু এইবার কেউ টেরই পায়নি, কারণ তার আগেই জ্বর কেটে গেছে। এমন সেবা, এমন যত্ন। নিবিড় চৌধুরী বুঝে ফেলেছে যে মানুষ নিজের কষ্ট ভুলে অন্যের কষ্ট সরিয়ে দেয়, সে কখনো খারাপ হতে পারে না। কিন্তু এই কথাগুলো সে কিভাবে বলবে তার বাবাকে? কিভাবে স্বীকার করবে নিজের ভুল, নিজের কঠোরতা? তার বুকের ভেতর অপরাধবোধের ভার চেপে বসল। নিজেরই সিদ্ধান্তে, নিজেরই সন্দেহে সে হয়তো 2টো জীবনকে আলাদা করে দিয়েছে। আর এখন সে নিজে ভেতর থেকে ভেঙে পড়ছে নিঃশব্দে। চোখের সামনে বাবার শান্ত মুখ, আর কানে বাজছে সেই কথাগুলো, ছেলেটা খাঁটি হীরের টুকরো। অপরাধ বোধে আর ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল তার।
সে আর কিছু না বলে ভারী পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সে নিবিড় চৌধুরী রুম থেকে বেরিয়ে যেতেই পর্দার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মৌনতা। তার চোখ লাল, মুখটা ফ্যাকাশে। দাদাজান আর বাবার প্রতিটি কথা সে শুনেছে। মৌনতার বুক কেঁপে উঠল। মানুষটা যাকে সে ঘৃণা করতে করতে ভুলে যেতে চেয়েছিল, সেই মানুষটাই তার দাদাজানকে জীবন ফিরিয়ে দিয়েছে। তার পা যেন শক্ত হয়ে গেছে, তবু সে কোনোভাবে দেয়ালের ঘড়ির দিকে তাকালো। 10টা বাজতে চলেছে, রাতের ফ্লাইট 1টায়। এই সময়ের মধ্যেই সে হয়তো দূর আকাশে মিলিয়ে যাচ্ছে। মৌনতার বুকের ভেতর তোলপাড় শুরু হলো। সে কি দৌড়ে যাবে, আটকাবে তাকে? কিন্তু আবারই প্রশ্ন জাগে, কেন? আটকালেও কি সে থাকবে? যে চলে যেতে জানে তাকে ধরে রাখার অর্থই বা কী? তবু চোখের কোণে জ্বালা লাগে। চুপচাপ দাঁড়িয়ে থাকে মৌনতা। মনে হয় তার ভেতরের সব শব্দ নিঃশব্দে শেষ হয়ে গেছে। শুধু একটা নীরব আর্তনাদ বাজছে। ঘৃণা করতে করতেও কি ভালোবেসে ফেলা যায়? সম্ভবত যায়, কারণ না হলে এই মুহূর্তে তার বুক এত ভারী হতো না। আর একটা স্নিগ্ধ সকালে সূচনা। ঘুম ঘুম চোখ মেলে মৌনতা পাশে তাকাতেই দেখে রায়দের জায়গাটা খালি। চাদরের ভাঁজে হালকা কুচকানো উষ্ণতার ছা যেন তা জানান দিছে এই যে সে মাত্র কিছুক্ষণ আগে উঠেছে। মাঝখানের কোলবালির জায়গা বরাবর নেই, বরং এখন সেটা নিখুঁতভাবে রাখা রায়দের জায়গায়, এমনভাবে যেন কারো হাত নিঃশব্দে বিছানার নিচ থেকে তুলে সেখানে সযত্নে রেখে দিয়েছে। মৌনতা কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে শোয়া থেকে উঠে বসতেই কোলবালিশটার নিচে চোখে পড়ে একটা ছোট্ট চিরকুট। হাতে তুলে নিয়ে পড়তে শুরু করে। আজ তো তোমার আগে আমি উঠলাম, তাই তোমার লজ্জার দায়িত্ব আমি নিলাম। কোলবালিশটা নিচে থেকে তুলে তোমার অনুযায়ী ওই দিনের মতো রাখলাম। ঠিক করেছি না? ওকে লজ্জা। চিঠিটার অক্ষরগুলোতে যেন হাসির রেখা লেগে আছে। মৌনতা এক দৃষ্টে তাকিয়ে থাকে কাগজটার দিকে। চোখের কোণে অজান্তে একটা স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মুহূর্তটা নিঃশব্দ, অথচ ভেতরে ভেতরে কেমন যেন উষ্ণতা অনুভব করছে। সে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে আয়েদ আর নূরা টেবিলে বসে নাস্তা করছে। দুজনে মৌনতাকে দেখে মুখ টেপে হেসে উঠল। মৌনতা কিছু বুঝে ওঠার আগে আয়েদ মজা করে বলে উঠল, কি ব্যাপার, আজ উল্টো হলো? মৌনতা থেমে গিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, মানে? নূরা হেসে বলল, এই যে ভাইয়ের গাড়ি মাত্র বের হলো আর তুমি তখনই নিচে এলে। মৌনতা সিঁড়ির ধাপে স্থির দাঁড়িয়ে রইল। চোখ ফেরালো জানালার দিকে। বাইরে ধুলো উড়িয়ে রায়দের গাড়িটা তখন রাস্তা পেরিয়ে দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে মিলে যাচ্ছে দৃষ্টির আড়ালে। মৌনতার বুকের ভেতর কেমন একটা শূন্যতা ছড়িয়ে পড়ে, ঠিক যেমন সকালে নরম আলো হঠাৎ মেঘে ঢেকে পড়ে। মৌনতা টেবিলে বসে একটু ঝিম মেরে নাস্তা শেষ করলো। তারপর নিজেকে গুছিয়ে নিয়ে রান্নাঘরের দিকে এগোলো। এ যেন তার আজকের আঁকড়ে ধরা একমাত্র স্বস্তির জায়গা। শেহাতাজ তখন চুলায় মুগ ডাল আর আলু চরচড়ি নাড়ছেন। তেলের গরম গন্ধ, জিরা ফোড়নের খটখট শব্দ, রান্নাঘরটা যেন আপন মনে মশলার ঘ্রাণে গুনগুন করছে। মৌনতা পাশে দাঁড়াতেই শেহাতাজের হাতের মুভমেন্টে একটু হেরফের হলো। আপন মনে রান্না করতে করতে তিনি হালকা ঠাট্টা স্বরে বললেন, হ্যাঁ রে মৌনতা, আজ কি বানাচ্ছ তুমি? মৌনতা চুলার উপরে রাখা আর একটা পাতিলের দিকে তাকালো। পাতিলটা তখনও ফাঁকা, তার মতোই যেন যা দিয়ে শুরু করবে তা এখনও ঠিক করেনি। বুঝিনি ফুপু? শেহাতাজ ভুরু তুলে তাকালেন। আসলেই বুঝনি? সত্যি বুঝিনি। শেহাতাজ এবার একটু ঘাড় নেড়ে বললেন, না, কালকে তুমি ওনার জন্য বানিয়েছিলে, ভাগে একটু পেয়েছিলাম, খুব মজা ছিল, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু সকালে উঠে দেখি সেগুলো আর নেই, বেসিনে শুধু একটা খালি প্লেট। রাত খেয়েছিল বুঝি? মৌনতা গলায় নিচে করে প্রায় ফিসফিস করে বলল, না, মানে হ্যাঁ। শেহাতাজের চোখে তখনও টলটলে হাসি। তাই বললাম তো, আজ কি রান্না করেছ? মৌনতা এবার আর এড়াতে পারল না। মৃদু হেসে ফেলে ফ্রিজ খুলে গরুর মাংস বের করলো। হাতের প্যাকেটটা ঠিক মতো ধরতে ধরতে বলল, এমনি যে কোনো একটা আইটেম, ভাবছি রেজালা করে ফেলি। শেহাতাজ চুপচাপ তাকে দেখলেন, তারপর হাসি মুখে নিজের রান্নায় ফিরে গেলেন। রান্নাঘরের ভেতরে এখন দুই ধরনের গন্ধ মিশেছে, একটা অভ্যস্ত আর একটা নতুন। রান্নাঘরের ভেতর তখন উষ্ণ গন্ধে ভরে উঠেছে, আর মৌনতার মনে হচ্ছে এই ঘরের প্রতিটি কোণ আজ যেন তাকে নিঃশব্দে হেসে আওড়াচ্ছে। বুঝি বুঝি, সবই বুঝি, ঠিক কার জন্য তুমি এত আয়োজন করছো। আসসালামু আলাইকুম। এই গল্পটা কালকে অনেক বড় করে আসবে, সময় না থাকার কারণে একটু ব্যস্ত আছি, তাই গল্পটা অল্প করে দিয়েছি। অনেক ভালো থাকবেন, বাই।